নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পের নাম সবুজ চশমা। বড়দা বলল, আমি একদিন তোমাদের মতো নাস্তিক ছিলাম। আমরা সকালে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কারণ এরকম ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখটা বিকৃত করে হাসল। বড়দা টেবিলের ওপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেতজনিতে অবিশ্বাস করা একেবারেই অসম্ভব। অনেকদিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম। অমূল্য সক্ষোভে কপালে করাঘাত করে বলল, আমাদের ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বেঁধে যায়। তাই প্রীতি তাড়াতাড়ি বলল, কাউকে দোষ দিতে হবে না, বড়দা তুমি আরম্ভ করে দাও তো। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরুট ধরালো। তারপর আরম্ভ করল, কিউএল জংশনের মতো এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নেই। লুপ লাইন থেকে যে দিকেই যেতে চাও, কিউএলে অন্তত 3 ঘন্টা বিশ্রাম করতে হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম এলাহাবাদ। সন্ধ্যার সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রে 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমে ট্রেন আসবে রাত্রে 11টায়। সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা স্যুটকেস ছিল। সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাঁকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলাম। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে যেন খালি হয়ে গেল। ঘন্টা 3 মধ্যে আর গাড়ি নেই। কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহাঁ তো কার পায়চারি করা যায়। ঘন্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলাম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধ করি বোধহয় অবসরে একটু নিদ্রা দিয়ে দিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো এই জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকিরণ করছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গিয়ে ঢুকলাম। ভাবলাম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটা বড় গোছের গোল টেবিল, তার উপর কেরোসিনের একটা ল্যাম্প ঘোলাটিভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার, আরাম কেদারাও আছে। একটা চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের ওপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি। যা হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলাম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাঁড়িয়ে আছে, ওস্তাগারের তৈরি ঝলঝলে একটা কোট প্যান্টালুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, মশায়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটা তুলে নিয়ে নিজের কোলের ওপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে চাইতে লাগলো যেন তার ওই ব্যাগটা চুরি করবার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললাম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আপনি? লজ্জিতভাবে বললাম, আমি তো এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন।
বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েও ছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলাম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলাম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলাম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললাম, আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতে তিনি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরজ, বিলক্ষণ, তাদের খুব চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলাম বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলাম, আপনার ওই ব্যাগটাতে কোনো মূল্যবান জিনিস আছে না? মূল্যবান? তিনি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। আরও আশ্চর্য হয়ে গেলাম। বললাম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থমকে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেতজনী। মনে হলো মাথা খারাপের কথাটা নেহাত হয়তো মিথ্যে নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবুল তাবুল কথা বলে কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাসও করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি বীজাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়। সাদা চোখে কি দেখতে পাও? আমি বললাম, তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। আমি বললাম, তারা হয় ভ্রান্ত আর নয় ঠগ। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধ ছিলেন না, কিন্তু তোমার এখন বয়স কম। নাস্তিকতাই তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলাম, কিন্তু বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনী সম্বন্ধে ঘোর ও নাস্তিক ছিলাম। তারপর হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললাম, তাতে জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন, একটা চশমা, বাইনাকুলারের লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললাম, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ, ওই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার? আমাকে সব বলুন, আমার খুব কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যেরকম হাস্যাস্পদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে কাউকে ঠিক বলতে ইচ্ছা করে না। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশই করছো, তখন তাহলে শোনোই। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতি, খেয়াল, কল্পনার কোনো স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে
আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে সেটা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আবছায়া অস্পষ্ট কিছু সে বিজ্ঞান চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডয়েল, স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়ালি মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করবার জন্য ছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এটাই বোধহয় আমার জীবনের সবথেকে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স দিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়েও পেয়েছিলাম, সেইটা। কিন্তু তুমি বোধহয় আর্ট স্টুডেন্ট, সব কথা বুঝবেও না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করেছিলাম। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সবসময় নির্ভুল হয় না, বাঁকাচোরা থেকেই যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করেছিলাম। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি, কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লাম। চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় যেরকম ফ্রেম চোখে পড়িয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাঁচ বসিয়ে বসিয়ে পরখ করে, দেখেছ বোধহয়? আমি ঘাড় নাড়লাম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দরজাটা বন্ধ করে একা একা কাজ করছিলাম, কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলেই দেখলাম একজন লোক ঠিক আমার সামনে চেয়ারে বসে এক দৃষ্টে আমার পানে তাকিয়ে রয়েছে। লোকটা শাইল, টকটকে গোলাপি রং, মুখে ছোঁচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ইউরোপের লোকেরা যেরকম মখমলের জরিদার পোশাক পরত, অনেকটা সেই রকম। আমি ভ্যাবাচাকে খেয়ে তাড়াতাড়ি চশমাটা খুলে ফেললাম। ওমা, দেখলাম কেউ কোথাও নেই, চেয়ার তো খালি। খানিকক্ষণ কিছু বুঝতেই পারলাম না, তারপর আবার চশমাটা পরে দেখলাম লোকটা বন্ধ দরজার ভেতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম, তারপর? বিরাজবাবু বললেন, এমন অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই আমার কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলাম ভুল নয়, সত্যি অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছে, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এ জিনিস নিয়ে কী করব প্রথমটা ভেবেই পেলাম না। শেষে ঠিক করলাম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলব। তার কাছে গেলাম, একটু উত্তেজিতভাবে আমার আবিষ্কারের কথা বললাম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি বরং কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলাম। তারপর প্রফেসরের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদেরকেও বললাম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করার উপদেশ দিলেন। আশ্চর্য, আমাদের দেশের লোকের সব মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতেও চাইল না, একবার বললেন না, দেখি আপনার কথাটা কতটা সত্যি বা মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে একটা দরখাস্ত করলাম। তাকে সব কথা জানিয়ে লিখলাম যে তিনি যদি ইচ্ছা করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেশন করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আবার চিঠির জবাব এলো। ইতিমধ্যে
বোধহয় আমার পাগলামের কানাঘুষো চারদিকে ছড়িয়ে পড়েছে। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানালেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলাম। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলে দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গেছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছে ওই এক উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখবার কৌতূহল কারুর হলো না। যখন দেখলাম এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলাম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তথ্যান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। এর মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার ওপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ চশমাটার ওপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এই ধরনের সব ব্যাপার আর কি। যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিল যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝেই পড়ল। ভাগ্যে কার্পেট ছিল, নলে সেই দিনই ওটা যেত। যা হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে আমি অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক, এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের আশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলে ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত আমি পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললাম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন, দেখবার জন্য আমি ছটফট করে বেড়াচ্ছি দেখাবার জন্য এটা, কিন্তু আমার দুর্ভাগ্য এটা কেউ দেখছে না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটা তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটা খুললেন। কেসের মধ্যে একটা মজবুত গোছের চশমা, ঠিক চশমা নয়, আজকাল এরকম বাইনাকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকমই দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, তার চারপাশে পেতলের স্ক্রু, টর্টিজ শেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটা বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কেবল একটা সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার 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 ক্রমশ চোখের দৃষ্টি আমার পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলাম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলাম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলাম। সেরকম অলৌকিক আলো আমি কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, অথচ সর্বত্র সমানভাবে পড়ছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো! এটাই বোধহয়
প্রেতলোকের দিকটি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলাম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একেবারে ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলাম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটা করে লোক বসে আছে। তাদের পেছনে মাথার পর মাথা। ঘরের মধ্যে একটা তিল ফেলবারও জায়গা নেই। আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার পানে তাকিয়ে আছে। বিরাজবাবু জিজ্ঞাসা করলেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরোলো না, তাই উত্তরও দেয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটা প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছে। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে যেন ধড়াস ধড়াস করতে লাগলো। এদের যে কত রকমের চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনাম্যান আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকশকান্তি নিগ্রও রয়েছেন। কোনো ভেদজ্ঞান নেই। একজন শীর্ণকায় উপবিদধারী ব্রাহ্মণ এবং একটা পালক দেয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছে দেখলাম। সকলেরই দৃষ্টি কিন্তু আমার ওপর। ভাবে মনে হলো যে কেউ আমার প্রতি যেন একটু সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার ওপর ভয়ঙ্কর চটেছে। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলাম। কানে কিছুই শুনতে পেলাম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যেই তর্কের লক্ষ্যবস্তু এতে আমার কোনো সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটা আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি যেন একটা বলতে আরম্ভ করল, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি তার একটা বর্ণও শুনতে পেলাম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের ওপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কিরম হয়েছিল সে সম্বন্ধে বিশেষভাবে কিছু বলিনি, বলবার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে যে চশমার ভেতর দিয়ে যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে কিন্তু আর দেখতে পাবো না। এই কথা সাপ ভুলে গেছিলাম। মনে হচ্ছিল সাদা চোখেই এদের দেখছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় একপাল ভূতের মধ্যে আমি বসে আছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে দিয়ে এরা ভীষণ কাণ্ড একটা কিছু বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপরে কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলাম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় লাগালাম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়তে দৌড়তে ঘাড় ফিরিয়ে দেখলাম তারা তেমনিই ভিড় করে আমার পেছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে এলো, খবরদার, হুঁশিয়ার, ট্রেন আতা হ্যায়। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস হড় হড় শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামনে নিলাম। গরম ইঞ্জিনটা সমস্য শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালাম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের ওপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের উপর, আর গাড়ির চাকাগুলো গড়গড় গড়গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের
কাঁকড়ের ওপরেই শুয়ে পড়লাম। চেতনা লুপ্ত হয়ে আসছিল, মাথার মধ্যে ঝিমঝিম করছে। তার মধ্যেই ক্ষীণভাবে শুনতে লাগলাম মন্দিরভূত ট্রেনের চাকার আর লোহা লক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সে প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দের হাসি হাসছে। মিনিট কয়েক পরে আমার সংজ্ঞা হয়ে দেখলাম আমার চারদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকানি দিচ্ছেন আর বলছেন, কি খুললে? আমার চশমাটা কই? আমার চশমা কই? আমার চশমা? মূর্ছা যাওয়ায় সৎযুক্তি বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লাম। শ্রোতা বন্ধুরা, শরদিন্দুর এই সুন্দর একটা অলৌকিক গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করো। আর অবশ্যই যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বেল আইকনটা বাজিয়ে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমার একটু পাশে থেকো যাতে আমি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদেরকে শোনাতে পারি। আর যে বন্ধুরা আমার পাশে আছো, আমাকে পথ চলতে সাহায্য করছো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আবার এই রকম সুন্দর সুন্দর গল্পের জন্য।